আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে রাজশাহী বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী বোর্ড 2024 সালে আর্থিক বিবরণীর বিশ্লেষণ থেকে যে অঙ্কটি এসেছিল তা হচ্ছে দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা। এখানে দায়ের দিকে আমাদের দেওয়া আছে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়ের জের, 6% ঋণপত্র, পদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচাবলী। তারপর ওইদিকে সম্পদ সাইটে আমাদের দেওয়া আছে ভূমি ও দালান কোঠা, আসবাবপত্র, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, নগদ জমা, প্রাপ্য নোটস, লেখকের কমিশন। আমাদের দায় সাইটে 15 লাখ দেওয়া, সম্পদ সাইটে আমাদের 15 লাখ দেওয়া, অর্থাৎ ব্যালেন্সটি আমাদের মিলানো। ক নাম্বারে চেয়েছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বারে চেয়েছে চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। ঘ নাম্বার চেয়েছে মালিকানা মোট সম্পদ অনুপাত এবং দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দিয়ে আসি। ক নাম্বার, আমরা জানি চলতি মূলধনের আরেকটি নাম হচ্ছে কার্যকরী মূলধন। চলতি মূলধন ভাগ কার্যকরী মূলধনের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। এখন আমাদের সূত্রটি এখানে লেখো, চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়, চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলতি মূলধনের সূত্র কি? চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করতে হবে। এখন একটু খেয়াল করো, এই যে চলতি সম্পদ, আমাদের সম্পদ সাইডে চলতি সম্পদগুলো কি কি আছে? সমাপনী মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস নগদ জমা প্লাস নগদ জমা প্লাস প্রাপ্য নোটস মাইনাস করতে হবে কি? চলতি দায়। এখন আমাদের এই যে দায়ের সাইডে দেখো আমাদের চলতি দায় কোনগুলো? পদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচাবলী, এই তিনটি হচ্ছে আমাদের চলতি দায়। তাহলে এখানে লেখো পদেয় হিসাব। তোমরা একটু ফুল মিনিং ভাবে দেখাবা, যেহেতু আমার জায়গা কম এজন্য আমি শর্ট ভাবে লিখে দিচ্ছি। প্লাস ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত প্লাস বকেয়া খরচ, বকেয়া খরচাবলী। এখন আমাদের আসো, এই যে সমাপনী মজুত পণ্য, এটা আমাদের কত দেওয়া? 50,000 টাকা প্লাস প্রাপ্য হিসাবে টাকা কত? 2 লক্ষ টাকা প্লাস নগদ জমা টাকা কত? 1 লক্ষ টাকা প্লাস প্রাপ্য নোটের টাকা কত দেওয়া আছে? 20,000 টাকা। ঠিক আছে, কত দেওয়া? 20,000 টাকা। তারপরে মাইনাস দাও চলতি দায়। চলতি দায় পদেয় হিসাবে টাকা কত? 1,10,000 টাকা প্লাস ব্যাংক জমাতিরিক্ত টাকা হচ্ছে 25,000 টাকা প্লাস বকেয়া খরচাবলীর টাকা হচ্ছে 15,000 টাকা। এখন আসো, চলতি সম্পদের টাকা এখানে কত হয়? 50,000, 2 লক্ষ, 1 লক্ষ আর হচ্ছে 20,000, তাহলে 3,70,000 টাকা। 3,70,000 টাকা হচ্ছে আমাদের চলতি সম্পদ। আর চলতি দায় কত দাঁড়ালো একটু খেয়াল করো, এই 25,000 আর 15,000 হচ্ছে আমাদের 40,000 আর হচ্ছে 1,10,000, তাহলে 1,50,000 দাঁড়ালো আনসার। তাহলে 1,50,000 হলো আমাদের চলতি দায়। এখন 3,70,000 থেকে আমাদের 1,50,000 বাদ দিলে আমাদের টাকা থাকে 2,20,000 টাকা। কত থাকে? 2,20,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবা, চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তারপরে চলতি সম্পদের টাকাগুলো লিখে চলতি দায়ের টাকাগুলো তুমি বিয়োগ করে দিলে তোমার কি বের হয়ে যাবে? চলতি মূলধন বের হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটি দেখে আসি। খ নাম্বারে চেয়েছিল চলতি অনুপাত ও তারল্য অনুপাত। তাহলে চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায়। খ নাম্বারে আমাদের ফার্স্টে যে রিকোয়ারমেন্ট এটা ছিল চলতি অনুপাত। চলতি অনুপাত, চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ বাই হচ্ছে তোমার চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নাম্বারে বের করেছিলাম চলতি সম্পদ আমাদের ছিল কত?
3,70,000 টাকা, 3,70,000 টাকা বাই চলতি দায়। এই যে চলতি দায় আমরা ক নম্বরে কত বের করেছিলাম? 1,50,000 টাকা। 3,70,000 কে 1,50,000 টাকা দিয়ে ভাগ করলে আমাদের আনসার হয় 2.47। যেহেতু আমাদের এই অঙ্কগুলো ইস্টু দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে তুমি এখানে ইস্টু দিতে পারো। ইস্টু কত? এই যে 1, ঠিক আছে। তাহলে 2.47 অনুপাত কত? 1। এটা হচ্ছে আমাদের চলতি অনুপাত। খ নম্বরে আমাদের আরেকটি রিকোয়ারমেন্ট চেয়েছিল, তা হচ্ছে তারল্য অনুপাত। তাহলে এখানে তুমি লিখতে পারো তারল্য অনুপাত সমান সমান তরল সম্পদ বাই হচ্ছে চলতি দায়। তারল্য অনুপাতের সূত্র কি? তরল সম্পদ বাই হচ্ছে চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো তরল সম্পদ বা তারল্য সম্পদ আমরা কিভাবে নির্ণয় করি। মোট চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ এই দুইটা আইটেম বাদ দিলে আমাদের তরল সম্পদ পাওয়া যায়। এখানে খেয়াল করো, লিখতে পারো চলতি সম্পদ মাইনাস হচ্ছে এই যে সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে। সমাপনী মজুদ পণ্য বাই কি? চলতি দায়। চলতি দায়। এই যে আমাদের ক নম্বরে আমরা চলতি সম্পদ কত বের করেছিলাম? 3,70,000 টাকা মাইনাস এই যে সমাপনী মজুদ পণ্য আমাদের কত ছিল? 50,000 টাকা। এই যে 50,000 টাকা বাই হচ্ছে চলতি দায়। আমাদের চলতি দায়টা কত ছিল? 1,50,000 টাকা। তাহলে এই যে 3,70,000 থেকে 50,000 আমাদের যদি বাদ যায়, তাহলে আমাদের কত থাকতেছে? তাহলে আমাদের থাকতেছে হচ্ছে তোমার 3,20,000 টাকা। 3,20,000 টাকাকে তুমি 1,50,000 টাকা দিয়ে ভাগ করবা, ঠিক আছে। 3,20,000 কে 1,50,000 দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটি আসে 2.13, ঠিক আছে। 2.13। যেহেতু অনুপাতের অঙ্কগুলো আমাদের অনুপাত দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে 2.13 ইস্টু কত তুমি দিতে পারো? এই যে 1 দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নাম্বারটি বুঝতে পেরেছো। এখন আসো গ নাম্বার অঙ্কটি আমরা একটু দেখে আসি। মালিকানা মোট সম্পদ অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি টেকনিক তোমরা মনে রাখবা। এই যে মালিকানা আর মোট সম্পদের মধ্যে একটা টান আছে, ঠিক আছে। আবার দায় আর মালিকানা অনুপাতের মধ্যে একটা টান আছে। এই যে টানের আগে যে অংশটা থাকে এটা থাকবে উপরে, ঠিক আছে। টানের আগে অর্থাৎ এই যে মধ্যে ডেট চিহ্নটা দেওয়া আছে, এটার আগে যেটা লেখা থাকবে এটা হচ্ছে উপরে থাকবে, আর এই টানের পরে যেটা থাকবে এটা হচ্ছে নিচে থাকবে। এই সূত্রটা তোমরা এইভাবে মনে রাখবা। যেহেতু মালিকানা দেশ মোট সম্পদ অনুপাত, তাহলে এই যে মালিকানা তহবিল থাকবে উপরে, ঠিক আছে। যেহেতু এটা আগের অংশ, এই জন্য এটা আগে থাকবে। তারপরে তুমি বাই দিবা, বাই দিয়ে তুমি পরের অংশটা লিখে দিবা। সেম এই যে এই ক্ষেত্রে দায় মালিকানা অনুপাতের ক্ষেত্রে আগে কি? নিশ্চয় দায়। তাহলে উপরে থাকবে দায়, নিচে থাকবে কি? মালিকানা তহবিল। এখন চলো আমরা সমাধানটি করে আসি। গ নাম্বার, মালিকানা মোট সম্পদ, মালিকানা মোট সম্পদ অনুপাত। তুমি উপরে লিখতে পারো মালিকানা তহবিল। মালিকানা তহবিল। আর নিচে তুমি কি লিখতে পারো? নিচে তুমি লিখতে পারো হচ্ছে মোট সম্পদ, ঠিক আছে। উপরে তুমি কি লিখবা? মালিকানা তহবিল। নিচে তুমি কি লিখবা? মোট সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এই যে আমাদের এখানে মালিকানা তহবিল দেওয়া আছে, একটু খেয়াল করো। শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, এই তিনটা হচ্ছে আমাদের মালিকানা তহবিলের অংশ। কিন্তু আমরা জানি যদি কোনো সম্পদের মধ্যে ভুয়া সম্পত্তি থাকে অর্থাৎ অলিক সম্পত্তি থাকে, তাহলে আমার মালিকানা সম্পদ থেকে বাদ দিতে হবে। এখন আমি আগে লিখি শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয়। এখান থেকে আমাদের মাইনাস কি দিতে হবে? অলিক সম্পত্তি। এখানে দেওয়া আছে অবলেখকের কমিশন, তাহলে অবলেখকের কমিশন এটা তুমি বাদ দিবা। আর নিচে তুমি কি লিখবা? মোট সম্পদ। কিন্তু মোট সম্পদ থেকে আমাদের কিন্তু এই যে অবলেখকের কমিশন মানে ভুয়া সম্পত্তিটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে অবলেখকের কমিশন। এখন আসো শেয়ার মূলধন আমাদের কত ছিল? 10 লক্ষ টাকা। শেয়ার মূলধন কত ছিল? 10 লক্ষ টাকা প্লাস সাধারণ সঞ্চিতি ছিল 50,000 টাকা প্লাস সংরক্ষিত আয়ের জের ছিল আমাদের 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা এটা থেকে বাদ দিতে হবে হচ্ছে অবলেখকের কমিশন ছিল 5,000 টাকা, এটা বাদ দিতে হবে।
আর নিচে আবার মোট সম্পত্তি আমাদের কত ছিল? মোট সম্পত্তি ছিল 15 লক্ষ টাকা। মোট সম্পত্তি ছিল 15 লক্ষ টাকা। এখান থেকে আমাদের অলিক সম্পদ 5,000 টাকা বাদ দিতে হবে। এখন 10 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা হচ্ছে 11 লক্ষ টাকা, 50,000, 11 লক্ষ 50,000, এটা থেকে 5,000 বাদ যাবে, তাহলে 11 লক্ষ 45,000। নিচে থাকলো 15 লক্ষ থেকে 5,000 বাদ দিলে আমাদের থাকবে 14 লক্ষ 95,000। 14 লক্ষ 95,000। এখন এই যে 11 লক্ষ 45,000 কে 14 লক্ষ 95,000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এখন ভাগ করলে আমাদের আনসারটা হয় 0.77। যেহেতু এগুলোকে আমাদের অনুপাত দ্বারা প্রকাশ করতে হয়, এই জন্য তুমি 0.77 অনুপাত কত দিতে পারো? 1 দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, মালিকানা মোট সম্পদ অনুপাত সমান সমান হচ্ছে মালিকানা তহবিল বা হচ্ছে মোট সম্পদ। আমি টেকনিকটা কি বলেছিলাম? এই যে এখানে দেশ একটা চিহ্ন আছে, এটার আগে যেটা থাকবে এটা হচ্ছে উপরে, আর এই দেশের পরে যেটা থাকবে এটা হচ্ছে নিচে। তাহলে আগে যেহেতু মালিকানা তহবিল ছিল, এই জন্য উপরে দিব মালিকানা তহবিল, পরে মোট সম্পদ, এই জন্য বাই হচ্ছে মোট সম্পদ। আমাদের মালিকানা তহবিলে কে কে আসবে? এই যে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়। কিন্তু আমাদের যেহেতু ভুয়া সম্পত্তি ছিল, এই জন্য ভুয়া সম্পত্তি আমাদের বাদ দিয়ে দিতে হবে। আবার মোট সম্পদ থেকেও ভুয়া সম্পত্তি বাদ দিতে হবে, যেহেতু এটা ভুয়া সম্পত্তি, এই জন্য। তারপরে আসো আমাদের গ নাম্বারের পরবর্তী অঙ্কটি দেখে আসি। আমাদের দায় মালিকানা অনুপাত, এটা সূত্রটা আমি কি টেকনিক দিয়েছিলাম? এই যে দেশের আগে যেটা থাকবে এটা থাকবে উপরে, আর দেশের পরে যেটা থাকবে এটা থাকবে নিচে। এখন দেখো, যেহেতু দায় দেওয়া আছে, তাহলে এখানে তুমি লিখবা বহির্দায়। বহির্দায় বাই হচ্ছে কি মালিকানা তহবিল। মালিকানা তহবিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে বহির্দায় মালিকানা তহবিল, এখন সব বহির্দায় আমাদের কাকে বলে? বহির্দায় হচ্ছে তোমার চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, এই দুইটা দায়কে একসাথে বলা হয় বহির্দায়, ঠিক আছে? মানে মোট দায়। তাহলে এখানে লিখতে পারো তুমি চলতি দায়, চলতি দায় প্লাস হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে? দীর্ঘমেয়াদী দায়। নিচে থাকবে হচ্ছে তোমার মালিকানা তহবিল। মালিকানা তহবিল। এখন আমাদের চলতি দায় আমরা কোন নাম্বারে বের করেছিলাম? 1,50,000 টাকা প্লাস দীর্ঘমেয়াদী দায় এখানে কত আছে? এই যে 6% ঋণ, এটা কত? 2 লক্ষ টাকা। আর মালিকানা তহবিল আমরা এই যে গ নাম্বারের প্রথম পার্টের মধ্যে মালিকানা তহবিল আমরা বের করেছিলাম কত? 11,45,000। 11,45,000। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1,50,000 আর 2 লক্ষ যোগ করলে আমাদের আসবে 3,50,000 বাই হচ্ছে 11,45,000। এখন তুমি এই উপরেরটা বিভাগ দিবে হচ্ছে নিচেরটা, তাহলে উপরেরটা ছিল 3,50,000 বাই হচ্ছে তোমার 11,45,000। তাহলে আমাদের উত্তর হবে 0.31। এটা যেহেতু অনুপাতের অঙ্ক, এই জন্য তুমি অনুপাত দ্বারা প্রকাশ করবা। এর মানে 0.31 ইষ্ট কত? 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো আলোচনা বা টপিক নিয়ে। এ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।